আরে আরে আগুন! আরে আরে কেউ তো পুলিশকে ফোন করো। আরে এখানে এত ভিড় করে আছেন কেন? সরে যান, সরে যান, সরে যান। ভেতরে গিয়ে চেক করো। প্রতিবেশীরা বলছিল যে মহেশ নাকি একা থাকে, কিন্তু এখানে তো দুটো বডি রয়েছে। স্যার, এ তো একেবারেই পুড়ে গেছে স্যার। বেঁচে থাকার তো আর কোনো চান্সই নেই স্যার। তাহলে কি এটা মহেশ আর ওর বউয়ের বডি? সেটা তো বলতে পারবো না স্যার। দুটো বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। স্যার, এখানে আরেকটা বডি পড়ে আছে। এই বডি শুধু নিচের অংশ পুড়ে গেছে। অরুণ! হ্যাঁ স্যার। উনি বেঁচে আছেন। অ্যাম্বুলেন্স ডাকো, এনাকে হসপিটালে নিয়ে যাও ফাস্ট। হ্যালো, অ্যাম্বুলেন্স। আচ্ছা, আপনারা কি এনাকে চেনেন? না স্যার, জানি না কে ইনি। এনাকে স্যার স্যার, এ তো মহেশ। বউ ছাড়া আর কে আছে ওর পরিবারে? স্যার, মা আছেন, কিন্তু শুনেছি উনি এখন গ্রামে থাকেন। স্যার, এই ফোনটা পেয়েছি স্যার, ভেতরের রুমে চার্জে ছিল। আগুন ভেতরে পৌঁছয়নি, তাই এটা বেঁচে গেছে। অরুণ, ফোনটা লক হয়ে আছে, আনলক করে আনো। হ্যাঁ স্যার। আগুন লেগেছে, দুজন মারা গেছে। মহেশের স্ত্রী এখানে থাকতো না, ও একা এখানে থাকতো। তাহলে এরা দুজনকে? অরুণ, এই ম্যাটারটা শুধু আগুনের নয়, অন্য কোনো ম্যাটার। একটা কাজ করো, মহেশের স্ত্রীর ব্যাপারে খোঁজ করো। হ্যাঁ স্যার। স্যার, এটা সেই ফোন যেটা মহেশের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। আনলক হয়ে গেছে স্যার। মহেশের কোনো খবর? স্যার, ডক্টর বলছেন বেঁচে যাবে, কিন্তু স্যার ওর কন্ডিশন খুব খারাপ। ওকে বাঁচানোর চেষ্টা করছে। অরুণ, এই কেসটার জন্য মহেশের বেঁচে থাকা কিন্তু সব থেকে দরকারি। ওই বলতে পারবে যারা মারা গেছে তারা কে, আর এই দুর্ঘটনা কি করে ঘটল। অরুণ, মহেশ আর সুধার মাঝখানে সম্পর্ক ভালো ছিল না। মানে স্যার? এই দেখো, মহেশ সুধাকে মেসেজ করেছে, সুধা রাগ করো না, ফিরে এসো তুমি। তারপরে সুধা রিপ্লাই করেছে যে আমি বাড়িতে যেতে চাই না, তুমি যেভাবে বাঁচতে চাও বাঁচো, আর আমাকেও আমার মতো করে বাঁচতে দাও। এরপরে মহেশ অনেকগুলো মেসেজ করেছে, কিন্তু সুধা কোনো রিপ্লাই করেনি। অরুণ, সুধা তোমার ফোনও তো রিসিভ করছে না কি, তাই না? না স্যার। একটা কাজ করো, মহেশের ফোন থেকে ট্রাই করো। স্যার, এ তো ফোন কেটে দিচ্ছে। মনে হচ্ছে সুধার সঙ্গে দেখা করতে ওর বাড়িতেই যেতে হবে। চলো। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমার আমার মহেশ কোথায়? কি হয়েছে আমার ছেলের? বলুন না, বলুন না কি হয়েছে? দেখুন মাসিমা, আপনার ছেলের বাড়িতে আগুন লেগেছে। সে এখন হসপিটালে আছে, ডক্টর ওর চিকিৎসা করছে। স্যার, এই সব ওই মেয়েটার কীর্তি। ও তো আমার ছেলেকে শেষ করে দিতে চায়। মাসিমা, মাসিমা আপনি শান্ত হন।
আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন মহেশ ছাড়া ওই বাড়িতে আর কে কে থাকতো? কারণ ওখান থেকে আমরা দুটো বডি পেয়েছি। কিছু জানেন আপনি? আরে স্যার, ওই মেয়েটার জন্য আমি ওখানে থাকতে পারিনি, অন্য কেউ কি করে থাকবে বলুন তো? সুধা, একটু চা দেবে? সকালের চা কি সন্ধেবেলা দেবে? এই নাও চা, নাও এবার যত খুশি চা খাও। এ আবার কি? সুধা, কি পাগলামি করছো? আমাকে পাগল মনে হচ্ছে তোমার? ঠিক আছে, দেখো তাহলে আমার পাগলামো। আমি না বিরক্ত হয়ে গেছি তোমাদের নিয়ে। হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো। আর এগুলো কি করছো তুমি? সকাল থেকে সন্ধ্যা অবধি এই বাড়িতে কাজ করতে করতে যে কোনো ভালো মানুষই পাগল হয়ে যাবে এখানে। আর আমি সুধা, পাগল হয়ে যাচ্ছি তোমাদের সাথে থাকতে থাকতে। আমি আর থাকতে পারবো না তোমাদের সঙ্গে। তুমি বোঝো বা না বোঝো, আমি আর এইসব সহ্য করতে পারছি না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখে নিচ্ছি, বুঝেছো? প্লিজ কাম ডাউন একবার। কিসের calm down? আরে একবার আমার কথাটা। সুধা, আরে আমার কথাটা তো। মাসিমা, এই সুধার প্রবলেমটা কি ছিল? সেটাই তো আমি বুঝতে পারছি না স্যার। আমি তো ভেবেছিলাম আমি ওখানে ছিলাম বলেই এসব হচ্ছিল, তাই আমি গ্রামে চলে গিয়েছিলাম থাকতে। কিন্তু এখন তো মনে হচ্ছে ভুল করেছি আমি। আমার যাওয়া উচিত হয়নি। যদি না যেতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না আমায়। স্যার, স্যার, আমার ছেলে খুব সরল, ও বাঁচবে তো স্যার? মাসিমা, এইসব উপরওয়ালার হাতে রয়েছে। অরুণ, মাসিমাকে হসপিটালে নিয়ে গিয়ে দেখা করানোর ব্যবস্থা করো। আর তুমি আমার সঙ্গে এসো, আমরা সুধার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে যাব। হ্যাঁ স্যার। এটা কি করলে তুমি? তুমি তো বলেছিলে মহেশ আর আমায় কল করবে না, কিন্তু ও তো বারবার কল করে যাচ্ছে এখানে। বিরক্ত হয়ে গেছে আমি এই লোকটাকে নিয়ে এবার। আচ্ছা শোনো শোনো, মনে হয় কেউ এসেছে, আমি তোমায় পরে কল করছি। হ্যাঁ। আরে বেঁচে আছি এখনো, কেউ মরে যায়নি এই বাড়িতে। কি? হ্যাঁ বলুন। সুধা দেবীর সঙ্গে দেখা করতে চাই। আমি সুধা, বলুন। ইনি কি আপনার স্বামী? আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। দাদা, বৌদি আর মা কেউ বাড়িতে নেই। ওরা একবার চলে এলে আমি দেখা করে নেব। ব্যাপারটা কি? বাড়িতে পুলিশ কেন এসেছে? আসলে ওনার স্বামী মহেশের বাড়িতে আগুন লেগেছে। কি? মহেশ বাবু ঠিক আছেন তো? না না, সেরকম ব্যাপার নয়, উনি বেঁচে আছেন, কিন্তু ওনার অর্ধেক বডি পুড়ে গেছে। ওনার ট্রিটমেন্ট চলছে এখন, দেখা যাক কি হয়। বৌদি, মা আর দাদা তোমার সঙ্গে গিয়েছিল না? হ্যাঁ, কিন্তু ওনারা তো আমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে একটা জরুরি কাজে বেরিয়ে পড়েছিলেন। আর এতক্ষণে তো চলে আসার কথা। দেখুন, মহেশের বাড়ি থেকে আমরা দুটো ডেড বডি পেয়েছি। বডিগুলো শনাক্ত করার জন্য আমাদের সঙ্গে যেতে হবে, প্লিজ। এইসব তো আমার মা আর দাদার। এবার মনে শান্তি পেয়েছো তো? মেরে ফেললে আমার বরকে। অন্তত নিজের মা আর আপন দাদাকে একটু দয়া করতে পারতে। কেন মারলে ওদের? বলো কেন মারলে?
দেখুন, কারোর কথা ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে বলুন কি হয়েছিল। এখানে কেউ নেই, প্লিজ। স্যার, আমি নিশ্চিত সুধাই ওদের মেরেছে। ওর মাথায় সারাক্ষণ বদ বুদ্ধি চলতে থাকে। স্যার, স্যার ও সব কিছু করতে পারে। ও ওর স্বামীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্বামী আর নিজের মাকেও ছাড়লো না। আপনার এরকম কেন মনে হচ্ছে? আর তাছাড়া সুধার নিজের স্বামী, ভাই আর মায়ের সঙ্গে কি প্রবলেম ছিল? ইন্সপেক্টর স্যার, ওর ইচ্ছের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন তাকেই ও নিজের শত্রু মনে করে। জানি না মহেশবাবু কি করে থাকতেন ওর সাথে। 6 মাস আগেই ওর শ্বশুর বাড়ি ছেড়ে এখানে এসেছিল, কিন্তু স্যার একদিনও এরকম যায়নি যেদিন এই বাড়িতে অশান্তি হয়নি। মা, এইভাবে বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ওটা তোর শ্বশুর বাড়ি। আমি বললাম তো মা, আমি ওই বাড়িতে ওই লোকগুলোর সঙ্গে আর থাকতে পারবো না। এমন নয় যে বিয়ে করেছি মানে আমাকে সব সহ্য করতে হবে। আমার যতটুকু করার ছিল ওই পরিবারের জন্য, ওই লোকটার জন্য আমি করেছি। এবার আমাকে ক্ষমা করো। মা, বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে থাকাটা ভালো দেখায় না। আর তারপর এই সমাজ। শোনো মা, তোমার এই সমাজ না ওই বাড়িতে ওই লোকটাকে সহ্য করতে আসে না। আর এরপরও যদি তোমার মনে হয় যে আমার এখানে থাকা ঠিক না, তাহলে আমি নিজের থাকার ব্যবস্থা করে নেব। জানিয়ে দিও তুমি আমায়। আপনি সুধাকে জিজ্ঞেস করেননি যে ও মহেশের বাড়ি ছেড়ে কেন এসেছিল? স্যার, ওই মেয়েটা এত অভদ্র যে ওর সঙ্গে কথা বলাই সম্ভব নয়। জানি না মহেশবাবু কি করে সহ্য করতেন ওকে। স্যার, উনি ওকে নিতেও এসেছিলেন, কিন্তু ও পরিষ্কার বলে দেয় যে যাবে না, যার জন্য আমার স্বামী আর মহেশবাবুর মধ্যে ঝগড়াও হয়েছিল। আর আমার স্বামী ওনার গায়ে হাতও তুলেছিল। আপনার মতে অনিল আর মহেশের মধ্যে ঝগড়া হয়েছিল, তারপরে আপনার স্বামী আর আপনার শাশুড়ি ওখানে কি করতে গিয়েছিল? স্যার, আমার স্বামী আর আমার শাশুড়ি এটাই চাইতেন যে সুধা ওর শ্বশুর বাড়ি গিয়ে ঘর সংসার করুক, আর ওদের মধ্যে আবার সবকিছু আগের মতো হয়ে যাক। কারণ সেদিন রাতে তো ও যাচ্ছে তাই কাণ্ড ঘটায়। সত্যি বলছি, হ্যাড আ গ্রেট টাইম উইথ ইউ। থ্যাংক ইউ, বাই। বাই। সরো। তাহলে আমি ঠিক ভেবেছিলাম এইসব করতে তুমি এখানে এসেছো নিজের বাড়ি ছেড়ে। প্রথম কথা, আমার জীবনে নাক গলাতে এসো না। আর দ্বিতীয়ত, আমার ওপর গোয়েন্দাগিরি বন্ধ করো। বন্ধু হয়ও আমার। আচ্ছা, বন্ধু বন্ধুকে এইভাবে জড়িয়ে ধরে? নির্লজ্জ। এইসব করতে হলে নিজের বাড়িতে গিয়ে কর, এখানে থেকে আমাদের বদনাম করাস না। ভদ্রভাবে কথা বলো দাদা। এটাই চাও তো? এটাই চাও তো যে আমি মরে যাই? নাও, এই নাও। দ্বিতীয়বার যদি আমাকে মহেশের বাড়ি যেতে বলো তাহলে নিজের প্রাণ দিয়ে দেবো আমি। প্রাণ দিয়ে দেবো আমি। ছাড়ো। মাথা খারাপ হয়ে গেছে, ছাড় এটা। ছাড়ো বলছি। আরে ছাড় এটাকে, চুপচাপ বস এখানে। মরে যাবো আমি, মরে যাবো। মা, কিছু একটা করতে হবে। ও কিছু একটা করে বসার আগেই মহেশের সঙ্গে কথা বলে ওকে মহেশের বাড়ি পাঠানো উচিত। ঠিক আছে। মহেশের সঙ্গে আপনার কি সমস্যা ছিল? সমস্যা কোনটা ছেড়ে কোনটা বলবো স্যার? ওই লোকটা আমার সঙ্গে যা করেছে, যদি ওকে মারার হতো তাহলে তো সেই কবে মেরে দিতাম, আর তারপরে বাপের বাড়ি চলে যেতাম। মহেশ, তুমি আবার
খাবার খেয়ে এসেছো? এই যখনই দেখো তখনই বক বক। যাও খাবার নিয়ে এসো। মহেশ কি করছো? আমার না হোক অন্তত নিজের তো খেয়াল রাখো। সাবধান সাবধানে। মহেশ খাবারটা খেয়ে নাও। মহেশ এই এই রমন কে এত রাতে ফোন করছে কেন? অফিসের কোনো কাজের ব্যাপারে দেখি আমাকে দাও। আচ্ছা, এত রাতে অফিসের কাজ নাকি অন্য কাজ করো? ছি মহেশ, কি সব বলছো তুমি? সাবধানে। এ, এই সমস্ত কাজ করো না তুমি? আচ্ছা, এই জন্য তুমি বাইরে গিয়ে কাজ করো, যাতে তোমার এই সমস্ত আনন্দ ফুর্তি সবকিছু চলতে পারে। কি সব বলে যাচ্ছ তুমি মহেশ? চিৎকার করবি তুই? আমার উপর চিৎকার করবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। মহেশ এটা কি করছো তুমি? দেখাচ্ছি আমি। মহেশ, আরে এসব কি করছো তুমি? স্যার, যখন একটা বিয়ে ভেঙে যায় তখন সব দোষ একটা মেয়েকেই দেওয়া হয়, কিন্তু একবারও কেউ এটা ভাবে না যে একটা মেয়ে সেই বিয়ে বাঁচানোর জন্য না জানি কত কিছু চেষ্টা করে থাকে, আর যখন সে হেরে যায় তখনই সিদ্ধান্ত নেয়, আর যখন কোনো উপায় বেঁচে থাকে না তখনই সে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনি মহেশের সঙ্গে যেতে চাননি, কিন্তু আপনার বৌদির কথা মতো আপনার মা আর দাদা চেয়েছিলেন যাতে আপনি মহেশের সঙ্গে যান। এই কারণে ওদের তিনজনকে শেষ করে দেননি তো? বৌদি আপনাকে এইসব বলেছে, কিন্তু ও এটা বলেনি যে ও কত রেগেছিল আমার মা আর দাদার উপর। মানেটা কি? এক নম্বরের লোভী মহিলা ও একটা। হতেও তো পারে যে ও এইসব করেছে। কিন্তু উনি এরকম কেন করবেন? মহেশের সঙ্গে ওনার কি সম্পর্ক? মহেশের সঙ্গে নয়, আমার দাদার সম্পত্তির ওপর। তুমি তোমার বোনের জন্য সবকিছু নস্যাৎ করবে নাকি? হ্যাঁ, আরে বোকামি করো না, এই সবকিছু ওদের স্বামী স্ত্রীর নাটক। আর তুমি কি করে জানলে যে আদৌ ওদের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? হতেও তো পারে ওরা নাটক করছে। আমি বলছি শোনো, টাকার লোভ ভয়ঙ্কর একটা নেশা। সুধা এরকম মেয়ে নয়, টাকার জন্য ও এখানে আসেনি। যদি সুধা এরকম না হয়ে থাকে তাহলে দানবীর হয়ে উঠছে কেন তুমি? আর কি প্রয়োজন ছিল 5 একর জমি আর একটা ফ্ল্যাট ওর নামে করে দেওয়ার? আমি আর মা ঠিক করে নিয়েছি যে আমরা গিয়ে মহেশের সঙ্গে কথা বলবো। যদি এগুলো দিয়ে দিলে ওর পরিবারের সমস্যাটা মিটে যায় তাহলে প্রবলেম কোথায়? আর এই সম্পত্তির মধ্যে ওরও তো ভাগ আছে। ওর যা কিছু প্রাপ্য ছিল বিয়ের দিন কন্যাদানের সময়ও সবকিছু পেয়ে গেছে। এখন যা কিছু রয়েছে সেই সবকিছু শুধু তোমার আর আমার আর আমাদের হবু সন্তানদের। কিন্তু তোমারটাতে কি?
একদিকে ওই চালাক মেয়ে আর একদিকে তুমি, হাত দাঁড়ায় একটা। তুমি একটা কথা মাথায় রেখো, আমাকে যা কিছু করতে হোক আমি কিন্তু করব। এই বিষয় সম্পত্তি আমি এভাবে নষ্ট হতে দেব না। স্যার, টাকা আর প্রপার্টির জন্য জ্যোতি বৌদি সবকিছু করতে পারে। বিষ ভরা আছে ওর মনে আমার জন্য আর আমার পরিবারের জন্য। আচ্ছা, তাছাড়া এই বিকাশকে স্যার, আমার আর বিকাশের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক। বৌদি আপনাকে যা বলেছে সেগুলো অর্ধেক সত্যি। মহেশের আচরণে বিরক্ত হয়ে বাপের বাড়ি চলে আসি, আর ওখানেও আমায় একই জিনিস বোঝানো হচ্ছিল। আমার জীবনে যে কি চলছে সেটা কেউ কখনো জানার চেষ্টাই করেনি, শুধু আমাকে আঘাত করে আনন্দ পেত সবাই। ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে আপনার বন্ধু বিকাশের ফোন আর অ্যাড্রেস আমাদেরকে দিয়ে যাবেন। হতে পারে আমরা আপনাকে আবারও পুলিশ স্টেশনে রাখতে পারি। আসুন আমার সঙ্গে। The number you have called is currently switched off. Please try again later. The number you have called is currently switched off. Please try again later. বিকাশের ফোনটা এখনই কেন বন্ধ বলছে? অরুণ, স্যার, এই তিনজন মহিলার সঙ্গেই কথা বলে মনে হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মনে হচ্ছে তিনজনেই সত্যি বলছে, কিন্তু এটা নাও হতে পারে। বলছি যে বিকাশের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, ওর ফোন এখনো সুইচ অফ বলছে। সুধা বিকাশের অ্যাড্রেস দিয়েছিল, তাই না? ওখানে যাওয়ার বিকাশের খোঁজ করো, আমি মহেশের খোঁজ করছি। ওকে স্যার। আপনি বসুন। ইন্সপেক্টর, কিছু জানতে পারলেন কে সব করেছে? না মাসিমা, এখনো পারিনি, কিন্তু নিশ্চিন্তে থাকুন, আমরা খোঁজ করে নেব। আপনার ছেলের সঙ্গে এখনো কথা বলতে পারিনি। জানি না কখন ডাক্তার। হি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু ওনার পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। অ্যাকচুয়ালি ওনার শরীরের নিচের অংশটা পুরোটাই পুড়ে গেছে, তো এই জন্যই রিকভারির জন্য একটু বেশি সময় লাগবে। ডক্টর, ওনার সঙ্গে দেখা করা যাবে? সরি, এখন পেশেন্টের সঙ্গে দেখা করতে পারবেন না। অ্যাকচুয়ালি এখন ওনার জ্ঞানও ফেরেনি, আর আরও কিছু কমপ্লিকেশনস আছে। একবার জ্ঞান ফিরে গেলে তারপরে আপনি দেখা করতে পারেন। স্যার, স্যার এইসব সুধাই করেছে বলছি। কিন্তু মাসিমা সুধা বলল যে মহেশ নাকি নেশা করে ওর গায়ে হাত তুলতো আর সন্দেহ করত। মিথ্যে কথা বলছে, মহেশ এসব কিছু করতো না, আর সুধার গায়ে তো কোনোদিন হাত দেয়নি। ওর যদি না থাকার হতো ছেড়ে দিত, ডিভোর্স দিত, এসব করার কি দরকার ছিল? স্যার, এসব সুধাই করেছে স্যার। ঠিক আছে মাসিমা, আমি মানছি যে মহেশের সঙ্গে ওর কোনো প্রবলেম ছিল, কিন্তু এই দুর্ঘটনায় ওর দাদা আর মা দুজনেই মারা গেছে। ও ওদেরকে কেন মারবে? জানি না স্যার, জানি না,
কিন্তু আমার বিশ্বাস এই মেয়েটা ঠিক নয়, নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে। দেখুন, অনিলের বিধবা হওয়ার জন্য আইনগতভাবে প্রপার্টির কোনো ভাগ থেকেই কেউ বঞ্চিত করতে পারবেন আপনাকে। কিন্তু উকিল বাবু, ওই মেয়েটা সত্যি ভীষণ চালাক। তার উপর অনিল আর মা 5 একর জমি আর কিছু প্রপার্টিজ ওর নামে করতে চেয়েছিলেন। দেখবেন ও সবকিছু নিয়ে যাবে। দেখুন, আইনের আগে কারো কোনো কথাই চলে না ম্যাডাম। আর আপনি সুধার সম্পর্কে যা কিছু বললেন তাতে মনে হচ্ছে সুধাকে পুলিশ সন্দেহ করছে। আপনি টেনশন করবেন না, ও একবার অপরাধী প্রমাণিত হলে সমস্ত সম্পত্তি আপনারই হবে। কি হলো, বিকাশের ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, ওর ফোন এখনো সুইচ অফ বলছে। প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, তারাও কেউ কিছু জানে না। আর স্যার, ওর বাড়িতে তালাও দেওয়া আছে। 1 মিনিট স্যার, এই যে ওই 2 ডেড বডির পোস্টমর্টেম রিপোর্ট এসেছে স্যার। এই যে দেখুন স্যার। স্যার, রিপোর্ট অনুসারে দুজনকে প্রথমে খুন করা হয়েছে। স্যার, সবচেয়ে বড় কথা হলো দুজনের মাথায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। তাহলে প্রথমে মারা হয়েছে, তারপরে পোড়ানো হয়েছে। একটা কাজ করো, বিকাশের ইনফরমেশন সব থানায় সার্কুলেট করে দাও। খোঁজ করো এই লোকটাকে আর কেন পালাচ্ছে, ফার্স্ট। হ্যাঁ স্যার। বিকাশ, অনেক ঘুরিয়েছিস আমাদের, চল এবার আমাদের সঙ্গে চল। মামা মামা মামা, আমি কি করলাম স্যার? তুই স্যার কি আমাকে করেছিস কোথায় নিয়ে সেটা যাচ্ছেন? পুলিশ স্টেশনে কোথায় নিয়ে গেলে যাচ্ছেন বুঝবি। স্যার? চল চল। স্যার আমাকে লাগছে। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার সত্যি আমি কিচ্ছু করিনি স্যার। সব অপরাধীরা এই একই কথা বলে যে সে কিচ্ছু করেনি। মার্ডারের পরের দিন থেকে তোর ফোন বন্ধ কেন ছিল? আর তুই বাড়ি ছেড়ে পালিয়েছিলি কেন? তা তুই কি ভেবেছিলি বাড়ি ছেড়ে পালাবি, ফোন বন্ধ করে রাখবি, তাহলে কি বেঁচে যাবি? স্যার আমার কথাটা শুনুন স্যার। ও যতক্ষণ না মুখ খুলছে জামাই আদর করতে থাকো। তোকে তো, তোর সাহস কি করে হয়? হ্যাঁ, সাহস কি করে হয় আমার বাড়িতে আমার রুমে তালা দেওয়ার? তোকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আর এমনিতেও বাড়িটা আমার স্বামীর, বুঝতে পেরেছিস? আমাকে এই বাড়ি থেকে বের করবি তুই? আমাকে? তোর স্বামীর আগে না, এটা আমার মা বাবার বাড়ি। আর বাহ বাহ, ভালোই তো শিখেছেন। মেয়ে বিধবা হতেই সম্পত্তি লুট করতে চলে এসেছেন, লজ্জা করে না? আই, তোর যে এত গরম নিয়ে কথা বলার স্বভাব না, আমার সামনে দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর একটা কথা, আমার বাবা মার বিরুদ্ধে যদি আর একটা শব্দ বলেছিস, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করব? করে নিবি? জয় হিন্দ স্যার। স্যার, এই যে বিকাশ আছে না, ও খুব ধান্দাবাজ স্যার। স্যার, এই যে রিপোর্ট দেখুন, কলকাতার বাইরের স্যার। স্যার, এর নাম বিকাশ নয়, বরং সঞ্জীব। আর স্যার, শুধু এটাই নয়, সবচেয়ে বড় কথা হলো ও একটা মার্ডার কেসে অভিযুক্ত স্যার। সরি স্যার। তার মানে কেসে যাকে আমরা মার্ডারার ভাবছি সে হিস্ট্রি শিটার। এবার দেখবো ও মুখ কিভাবে না খোলে। চলো। দাঁড়াও। সত্যি কথা বলবি নাকি আরো মার খাবি?
বিকাশ উল্ফ সঞ্জীব কুমার বরেলি থেকে খুন করে পালিয়েছিলি, আর এখানে এসে 3 জনকে মারার প্ল্যান করেছিলি। স্যার আমি ওই কেসে নির্দোষ ছিলাম স্যার। আমি ওখানেও কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমি তো বন্ধুদের সাথে গেছিলাম, ওর সাথে কারো ঝামেলা ছিল, আর মারপিটের পরে ও মার্ডার করে দিয়েছে। আর আর আমার নামও চলে এসেছে স্যার। আর স্যার যখন আমি জানতে পারলাম যে সুধার বরকে কেউ মারার চেষ্টা করেছিল আর ওর মা আর দাদা মার্ডার হয়ে গেছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমার মনে হয়েছিল যে যে ইনভেস্টিগেশন হবে আর ওই কেসটা আবার রিওপেন হবে। সেই জন্য স্যার আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম, আর কিচ্ছু না স্যার। সত্যি বলছি স্যার, প্লিজ স্যার, খুব কষ্ট হচ্ছে স্যার, ছেড়ে দিন স্যার। অনেক পুরনো খেলোয়াড়ও যতক্ষণ না সত্যি বলছে লকআপে রাখো, পরে বরেলি পুলিশের হাতে তুলে না দাও। না না হ্যাঁ, স্যার। স্যার স্যার মারো। স্যার 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 এই যে মহেশের কল ডিটেলস পেয়েছে স্যার। স্যার একটা নাম্বার আছে যেটায় মহেশ অনেকবার কথা বলেছে। কে সে? স্যার এটা কোনো রেশমার নামে নাম্বারটা রেজিস্টার স্যার। আমরা মহেশের নাম্বার থেকে ওকে ফোন করেছি, কিন্তু ও রিসিভ করেনি। স্যার আমরা অন্য আরেকটা নাম্বার থেকে ফোন করেছি, সেই ফোনটাও ও ধরেনি স্যার। অরুণ রেশমা কোথায় আছে খোঁজ করো। হ্যাঁ স্যার। রেশমা, অনেক দিন ধরে তোমার জন্য ওয়েট করছিলাম, আমাদের সঙ্গে চলো। এই ধরো এই ধরো, নিয়ে চলো। ম্যাডাম কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার, আমাকে বলুন প্লিজ। মহেশের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? স্যার কে মহেশ? আমি জানি না কোনো মহেশকে। দেখো ম্যাডাম, স্যার যা জিজ্ঞেস করছেন সোজাসুজি তার উত্তর দাও, নইলে। স্যার আমি সত্যি বলছি, আমি কোনো মহেশ বলে কাউকে চিনি না, সত্যি বলছি স্যার। ম্যাডাম 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 আমি বলছি ছেড়ে দিন। দাঁড়াও, এবার বলো সত্যিটা কি, বলো। আমার মহেশের সঙ্গে ফেসবুকে পরিচয়, আমাদের মধ্যে তারপর কথা হতে থাকে, আর আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি। তারপর দেখাও করেছিলাম। প্রায় সময় মহেশ আমার বাড়িতে আসতো, আর কখনো কখনো আমি ওর বাড়িও চলে যেতাম, আর ওই দিনও আমি মহেশের বাড়িতেই ছিলাম। যখন তুমি আসো না, খুব ভালো লাগে আমার। তাই নাকি? তাহলে একটা কাজ করছো না কেন? আমাকে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দাও, তাহলে আমি আর কখনোই যাব না। তোমাকে তো আমি আমারই করতাম, কিন্তু একটু সমস্যা আছে বুঝলে। তুমি তো জানোই সুধার সাথে এখন আমার ডিভোর্সটা হয়নি। আরে ও যদি আমাদের ব্যাপারে জানতে পারে না, তাহলে ও আমাকে জেলে পাঠিয়ে দেবে। আর তাছাড়া আমি যদি নিজে থেকে ডিভোর্স দিই, অনেক খরপোশ দিতে হবে ওকে। আর তুমি কি এটাই চাও আমার জেল হয়ে যাক? না তো। আচ্ছা, এত ভয় পাও তুমি? আরে ভয় পেতে হয়। কে এসেছে? আরে কি আসতে পারে এখন? শোনো, তুমি এখানেই থাকো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ না শোনো, তুমি তুমি একটু ভেতরে যাও। কিন্তু আমি আসছি, তুমি যাও না, আমি আসছি এক্ষুনি। আরে যাও। আমি তুমি যাও। জামাইবাবু
শুনুন আরে, শুনুন আরে, কি হয়েছে, আরে কি আসুন না হয়েছে? একটা আরে, কথা হ্যাঁ, বলো, কি বসে হয়েছে শুনুন বলবে তো? কথাটা আরে, শুনুন আসুন বলো না। আরে আসুন আরে আরে বসুন তো আরে কি আরে আমি বসবো না ভাই। যা হয়েছে আপনি ভুলে যান আমরা সমস্ত কিছু ঠিক করে নিতে চাই আরে আমি কোনো কথা বলতে চাই না, তোমরা যাও যাও এখান থেকে। আরে যাও না তোমরা। আরে সরি। জামাইবাবু আমি ক্ষমা তো চাইছি বলুন এবার তো ক্ষমা করে দিন কথাটা শুনুন বাবা সুধা ছেলে মানুষ, তুমি তো বুদ্ধিমান। একবার ওকে তুমি ডেকে নাও বাবা প্লিজ। আরে আমি ডেকে কি করব? ও তো নিজেই আসতে চাইছে না। আর গিয়ে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, চাকরির বাহানায় ও কত কিছু করে বেড়াচ্ছে। আমি সবকিছু জানি, তোমরা যাও এখান থেকে, আমি কথা বলতে চাই না। আরে যাও, আরে তোমরা যাও তো। আমার কথাটা আরে, শুনুন আমরা ঠিক করেছি যে গ্রামের 5 একর জমি আর শহরে একটা ফ্ল্যাট আপনার আর সুধার নামে করে দেবো আপনি কি চান? হ্যাঁ, আমি আপনার থেকে টাকা নিয়ে আপনার মেয়ের সমস্ত বেয়াদবি সহ্য করি? আরে যান এখন। আর আপনি যদি চান যে সুধা নিজের সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার এখানে থাকুক, তাহলে গিয়ে বলুন ওকে যেন ও নিজে আসে। ঠিক আছে, এখন যান এখান থেকে। আরে জান তো, এভাবে যান, রাগ যান, করবেন না, ওকে আসতে কথাটা বলুন। একটু আরে শুনুন। এত দেরি করছে কেন? আমি কখন থেকে ওয়েট করছি, ওই লোকগুলো যায়নি। আরে তুমি এদিকে এসো, শোনো। তুমি এখন যাও, আমি তোমাকে পরে ফোন করছি। কিন্তু আমার আরে, একটা কথা- আরে শোনো না। আরে চলো, পরে কল করছি তোমায়। স্যার সত্যি ওই দিন সুধার মা আর ভাই ঘরে এসেছিল, যেটা আমি জানতাম না। হয়তো আমার বাইরে আসা উচিত হয়নি, কিন্তু স্যার আমি ওখানে আসতেই মহেশ আমাকে ওখান থেকে যেতে বললো আর দরজাও বন্ধ করে দিল। আমার যাওয়ার পর ওখানে কি ঘটেছে আমি সত্যিই জানি না স্যার। আর তারপর আমি খবর পেলাম যে ওখানে আগুন লেগে গেছে। তখন আমি আরো ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আমি ওর সঙ্গে আর কন্ট্যাক্টও করিনি। স্যার দেখুন, আমি ওদের ফ্যামিলি ম্যাটারে জড়াতে চাইছিলাম না। আমি কিছু করিনি স্যার, প্লিজ আমাকে যেতে দিন। আমি সত্যি বলছি স্যার, আমি কিছুই করিনি। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। তার মানে হচ্ছে সেই সময় ওখানে মাত্র 3 জন ছিল। অরুণ, মহেশের মেডিকেল রিপোর্ট জোগাড় করো ফাস্ট। স্যার, অপরাধীদের ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ মাসিমা, আসল অপরাধীকে জানতে পেরে গেছি। শুধু আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা বাকি আছে। দেখুন আপনি এনার শরীর কিন্তু ঠিক নেই ডক্টর, ওর লোয়ার বডিটা শুধু পুড়েছে, আপার বডি এখনো ঠিক আছে। মহেশ, এবার তুমি নিজেই বলো যে তুমি রমাবতী আর অনিলকে কেন মেরেছ? আমি মানিনি ওদেরকে। এই, বেশি নাটক করার প্রয়োজন নেই। যেটা জিজ্ঞেস করছি আমি তার সঠিক উত্তর দে। তুই তোর শালা আর শাশুড়িকে কেন মেরেছিস? স্যার, আমি সত্যি কথা বলছি, আমি ওদেরকে মারিনি। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি। ভেতরে এসো। এবার নিজে থেকে বলবি, বল। স্যার, আমি মারতে চাইনি ওদেরকে, কিন্তু সেই দিন আচ্ছা তাহলে এটাই হলো তোমার আসল সত্যি। আমার বোনের চরিত্রের দিকে আঙুল তুলছিলি, আর এখানে কি চলছে? দেখেছিস তো আমি কি করছি। এখন যা, যা এখান থেকে, চল। এমনি এমনি যাবো না আমি। তুই চিনিস না আমাকে। এতদিন আমি আমার বোনকে ভুল বুঝেছিলাম, কিন্তু এবার দেখ আমি তোর সঙ্গে কি করি। পরকীয়ার কেসে জেলে যাবি তুই, সম্মান ধুলোই মিশিয়ে দেবো আমি তোর। চলো মা। আরে এত সহজে কি করে যাবি তুই? অনিল, হে তুমি কি করলে? হ্যাঁ, অনিল, অনিল ওঠ বাবা, অনিল। তুই কি করলি?
ফেললি আমার আরে ছেলেকে ছাড়ো মেরে আমাকে ফেললি হ্যাট, আমি হ্যাট, আরে ছাড়বো ছাড়ো না তোকে ছাড়ো ছাড়বো না আরে ছাড়ো আরে ছাড়ো না ওরা তো মরে গেছে এবার কি হবে কি করি আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার যে আমি আমার নিজে হাতে আমার শাশুড়িকে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আর তারপর আমি বাইরে গেলাম তারপর আমি গাড়ি থেকে পেট্রোল বার করলাম আর ওদের গায়ে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দিলাম আমি জানতাম যখন এটা সামনে আসবে যে বাড়িতে আমরা তিনজনই ছিলাম তাহলে আমাকেই সবাই সন্দেহ করবে সেই জন্য আমার পায়েতেও আমি পেট্রোল ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দিলাম তাতে আমি আহত তো হব কিন্তু প্রাণ বেঁচে যাবে অপরাধী যতই চালাক হোক না কেন সে কোনো না কোনো ভুল নিশ্চয়ই করে আর সেই ভুলটা তুইও করেছিস তুই ভেবেছিস পুলিশ কী বা করবে 3টে মহিলার জীবন তুই শেষ করে দিয়েছিস এবার তোর সারাটা জীবন জেলে কাটবে একবার ডিসচার্জ হয় এখান থেকে Ha 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 ha!